অবশেষে হত্যা হলো ডানকান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আগের ক্লাসে আমরা শেক্সপিয়ারকে চিনেছি, শেক্সপিয়ারের লেখনীকে জেনেছি, শেক্সপিয়ার সম্বন্ধে বেশ কতগুলো আইডিয়া করেছি। একটা বেসিক আইডিয়া আমি তোমাদের জন্য প্রোভাইড করেছিলাম। শেক্সপিয়ার কে, শেক্সপিয়ার তার লেখনীর দ্বারা কিভাবে প্রসিদ্ধ হয়েছেন এবং কোন কোন লেখনীর জন্য তিনি বেসিক্যালি প্রসিদ্ধ ছিলেন। এই কথাগুলো জানার পর আজকের আমাদের এই ভিডিওতে আমরা তার লেখা প্রথম নাটক ম্যাকবেথ এটাকে নিয়ে পাঠ করব। তার লেখা প্রথম নাটক মানে আমাদের সিলেবাসের প্রথম নাটক। ম্যাকবেথ ওয়াজ নট হিজ ফার্স্ট ড্রামা। ম্যাকবেথ কখন লেখা হয়েছে আমরা জেনেছিলাম 1605 সাল থেকে 1606 সালের সমসাময়িক একটা সময়। এই ম্যাকবেথ নিয়ে আজকে আমাদের পড়া শুরু করব। যে কথাটা বলেছিলাম, ম্যাকবেথ আদপে একটি নাটক, বাট তোমরা এখানে গল্প আকারে পড়বে। তাহলে এই গল্পই বলবো আমি তোমাদের যখন পড়াবো। তো গল্পটা শুরু করার আগে এই ম্যাকবেথের যে যে মূল চরিত্রগুলোর নাম আমরা বারবার পাবো তাদের সম্বন্ধে আগে একটু আমরা পরিচিত হই। গল্পের পরপর চরিত্রগুলোকে আমরা যদি বিন্যাস করি তাহলে সবার প্রথম আমরা দেখতে পাবো একটা রাজার নাম, যার নাম হচ্ছে কি ডানকান। সো বেসিক্যালি ডানকান, নট দ্য রাইট কান। হ্যাঁ, তো ডানকান তার নাম। তো ডানকানের দুই পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বেইন। নামগুলো তোমাদের কাছে একটু নতুন লাগবে বা কিছু কিছু সময় অদ্ভুত লাগবে, কারণ দিস ইজ নট অ্যান ইন্ডিয়ান ড্রামা। এটা কোনো ভারতীয় নাটক নয়, তাই নামগুলো ভারতীয় নামের মতো হবে না। এই নাটকটি প্রেক্ষাপট রচিত হচ্ছে কিন্তু স্কটল্যান্ডের উপর ভিত্তি করে। এরপর আমাদের নাটকের প্রধান চরিত্র ম্যাকবেথের নাম আমি তোমাদের অলরেডি বলেছি। ম্যাকবেথের সঙ্গে থাকছেন তার স্ত্রী লেডি ম্যাকবেথ, যার নাম কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, যাকে আমরা লেডি ম্যাকবেথ বলেই চিনব। এরপর আসছে আর একজনের নাম, যার নাম ব্যাংকো। এই ব্যাংকো কি ছিলেন? স্কটল্যান্ডের একজন বীর সেনাপতি। ম্যাকবেথের পরিচয় তো আমরা এখনো বলিনি। ম্যাকবেথও ছিলেন কিন্তু একজন বীর সেনাপতি। ওকে, তাছাড়াও পাশাপাশি আরো দুটো তিনটে তার পরিচয় ছিল। দুটো তিনটে পরিচয় কি ছিল? তিনি ম্যাকবেথ ছিলেন স্কটল্যান্ডের প্রধান সেনাপতি, আবার স্কটল্যান্ডেরই একটা ছোট রাজ্যই বলতে পারি, সেই রাজ্যের সামন্ত রাজা বা জমিদার আমরা ধরে নিচ্ছি, সেই রাজ্যের জমিদার ছিলেন কিন্তু ম্যাকবেথ। রাজ্যটার নাম কি? গ্লেমিস। এই নামগুলো আমাদের পরে কাজে লাগবে, তাই আগে থেকে তোমাদের শুনিয়ে রাখছি। এবার আসি ব্যাংকোর পরিচিতিতে। ব্যাংকো ছিলেন একজন স্কটল্যান্ডের অন্যতম প্রধান সেনাপতি। ম্যাকবেথের মতোই তিনিও কিন্তু একজন বীর যোদ্ধা ছিলেন। এই ব্যাংকোর একজন সন্তান ছিল, যার নাম ফ্লিয়েন্স। তাহলে ব্যাংকো এবং তার সন্তান ফ্লিয়েন্স, তাহলে এটা তাদের পরিচিতি। ব্যাংকোর ওয়াইফের নাম আমাদের মূল গল্পে যেটা আছে তোমাদের সেখানে কোথাও নেই। আমাদের যে চরিত্রগুলো সব থেকে বেশি কাজে লাগবে সেইগুলো সম্বন্ধে আমি তোমাদের আইডিয়া দিচ্ছি। এরপর আসছে অন্যতম একটা প্রধান চরিত্র, যার নাম হচ্ছে কি ম্যাকডাফ। এই মূল চরিত্রগুলো নিয়ে হচ্ছে আমাদের পুরো গল্পটা তোমরা এখানে দেখতে পাবে। এছাড়া দুটো সাপোর্টিং চরিত্র আছে, যাদের নাম হচ্ছে কি লিনাক্স এবং রস। এই দুজনের নাম তোমরা হয়তো তোমাদের টেক্সটে পাবে না সেইভাবে, বাট আমি যখন গল্পের আকারে পুরো নাটকটাকে বলবো তো এইখানে কিছু কিছু জায়গায় এদের নামগুলো আমাদের মেনশন করতে হবে। এইবার এই গল্পটা আমরা কিভাবে পড়তে চলেছি, গল্পটা আমি তোমাদের এমন ভাবে প্রেজেন্ট করব, পুরো গল্পটা বাংলায় প্রেজেন্ট করব। তাহলে চলো এবার শুরু করা যাক আমাদের গল্প শুরু হচ্ছে একটা অদ্ভুত পরিবেশ। তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টে ঘোষণা করে দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হচ্ছে ডানকান স্কটল্যান্ডের রাজা। অলরেডি আমরা জেনে গেছি। এরপর একটু ম্যাকবেথের বর্ণনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্কটল্যান্ডে একজন বিখ্যাত বীর, সাহসী, শৌর্যে বীর্যে পরিপূর্ণ, উইথ গ্রেট ভ্যালর মানে হচ্ছে শৌর্য এবং বীর্য। তো সেই ভ্যালরে পরিপূর্ণ একজন সেনাপতি ছিলেন, যার নাম ম্যাকবেথ। ইয়েস, ম্যাকবেথকে কিন্তু শেক্সপিয়ার এই নাটকে শুরুতে চরমভাবে গ্লোরিফাই করেছেন, অর্থাৎ বড় করে দেখিয়েছেন। ম্যাকবেথের কে গ্লোরিফাই করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা সময় শেক্সপিয়ার বলছেন ম্যাকবেথ যুদ্ধে এতটাই পারদর্শী এবং যুদ্ধে সে এতটাই পরাক্রমী, সে একা হাতে কিন্তু শত শত সৈনিককে হার মানিয়ে দিতে পারে। যাই হোক,
এটা ম্যাকবেথের ডেসক্রিপশন। এরপর আসছি আমরা পরবর্তী অংশ। আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথ এবং তার সহকারী বন্ধু ব্যাংকো, দুই সেনাপতি কিন্তু ফিরছে যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে। যুদ্ধটা হলো কোথায় বা কাদের সঙ্গে? যুদ্ধটা হয়েছে নরওয়ের সৈন্যবাহিনীর সঙ্গে। নরওয়ে হলো স্কটল্যান্ডের বিরোধী দেশ। হঠাৎ করে নরওয়ে যুদ্ধ কেন করলো স্কটল্যান্ডের সঙ্গে? অ্যাকচুয়ালি নরওয়ের যিনি রাজা ছিলেন তিনি তো প্রথম থেকে স্কটল্যান্ডের বিরোধী ছিলেন, বা ডানকানকে তিনি হারাতে চেয়েছিলেন বা পরাস্ত করে স্কটল্যান্ড দখল করতে চেয়েছিলেন। কিন্তু এই নরওয়ের রাজাকে ইন্ধন জুগিয়েছিলেন কিন্তু এই স্কটল্যান্ডেরই এক রাজ্যের ছোট জমিদার। কোন রাজ্যের? কউডর বলে একটি রাজ্য ছিল। কউডর বলে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের যিনি জমিদার ছিলেন তিনি কিন্তু নরওয়ের এই রাজাকে ইন্ধন জুগিয়েছিলেন এবং গোপনে আমাদের স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহ করে রাজ সিংহাসন দখল করতে চেয়েছিলেন। কিন্তু তার সেই প্ল্যান ব্যর্থ হয়েছিল ব্যাংকো এবং ম্যাকবেথের সামনে। যুদ্ধক্ষেত্রের বর্ণনায় বলা হচ্ছে, ঠিক যেমন আমরা মহাভারতে দেখেছিলাম ধৃতরাষ্ট্রকে বর্ণনা দিয়েছিল সঞ্জয় কিভাবে যুদ্ধ চলছে, এখানেও আমরা দেখতে পাবো আমাদের বয়স্ক রাজা ডানকান যখন ব্যাকুল হয়ে পায়চারি করছেন, তখন কিন্তু একজন আহত সৈনিক এসে রাজাকে ডেসক্রাইব করছেন কিভাবে ম্যাকবেথ যুদ্ধে জয়লাভ করেছে। বলছেন যে ম্যাকবেথ পরাক্রমতার সঙ্গে নরওয়ের সৈন্যদেরকে পরাস্ত করেছিল। এই সময় একটা এত ভিভিড ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, বলছে ম্যাকবেথ এতটাই নৃশংস হয়ে উঠেছিলেন, ম্যাকবেথ এতটাই পরাক্রমী হয়ে উঠেছিলেন, তার অস্ত্র এত দ্রুত একের পর এক শরীরকে ভেদ করছিল যে একটা সময় ম্যাকবেথের অস্ত্রের উপর রক্ত যখন পড়ছিল সেই রক্ত টকবক করে ফুটছিল। কেন? কারণ ম্যাকবেথের অস্ত্র এত দ্রুত শরীর কাটতে কাটতে উষ্ণ হয়ে গেছে। মানে ম্যাকবেথ কতটা ফিয়ার্স হয়ে গেছেন, ভয়ানক হয়ে উঠেছিলেন এই সময়, যে তার ওই অস্ত্রের উপর রক্ত ফুটছে, রক্ত পড়ছে আর টকবক করে ফুটছে। যাই হোক, এই ডেসক্রিপশন সমস্ত কিছু দেওয়ার পর রাজাকে আশ্বস্ত করা হলো যে আমরা যুদ্ধে জয়লাভ করেছি। এবার যুদ্ধে জয়লাভ করার পর ম্যাকবেথ এবং ব্যাংকো ফিরছেন একটা রাস্তা দিয়ে। এই সময় একটা অদ্ভুত পরিবেশ বা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছেন আমাদের শেক্সপিয়ারের নাটকে পরিবেশ বা অ্যাটমসফিয়ারটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে চারপাশে চলছে থান্ডার স্টর্ম, অর্থাৎ ঝড় ঝঞ্ঝা, জোরে জোরে বাজ পড়ছে। ম্যাকবেথ ব্যাংকো ফিরছে এবং যে পথে ফিরছে সেই পথে পড়ে একটা হিথ। টার্মগুলো খেয়াল রাখবে, যেগুলো আমরা ইংলিশে বলছি হিথ মানে ভাগা। সেই হিথ বা ভাগারে যখন ম্যাকবেথ এবং ব্যাংকো এসে উপস্থিত হচ্ছে, তখনই হঠাৎ করে তারা দেখতে পাচ্ছে তিনটি আর মেয়েদের মতো দেখতে, অদ্ভুত দেখতে প্রাণীরা নৃত্য করছে এবং গান করছে। এই যে প্রাণীরা বা দেখতে খানিকটা মানুষের মতো যারা ছিল, তাদেরকে দেখতে অদ্ভুত বলা হয়েছে কারণ ডেসক্রিপশনে শেক্সপিয়ার বলছেন এদেরকে দেখে মেয়ে বলে মনে হলো এদের দাড়ি ছিল, এদের স্কিনগুলো কুঁচকে গেছিল, এরা ওই ওয়াইল্ড ড্রেস বা আলখাল্লা জাতীয় সব পোশাক, এলোমেলো সব পোশাক পরেছিল, যেটা নর্মালি একজন সাধারণ মানুষ পরে না। তো এদের তিনজনকে দেখে ম্যাকবেথ এবং ব্যাংকো ভাবছে এরা করতে গেল। এদেরকে দেখে তাদের মনে হচ্ছে আনআর্থলি ক্রিয়েচার, অর্থাৎ অপার্থিব জন্তু। এরা কোত্থেকে এলো? মানুষের মতো দেখতে নয়, এরকম কি অদ্ভুত পোশাক পরেছে, দেখতে খানিকটা মেয়েদের মতো, আবার দাড়ি রয়েছে, স্ক্রিনগুলো ঝুলে গেছে কুঁচকে, কি অদ্ভুত বিকট দেখতে। যাই হোক, এই বিকটতা তো তাদেরকে অবাক করলই, পাশাপাশি এইবার আরো কয়েকটা জিনিস তাদেরকে অবাক করল। তবে তার আগে একটা ছোট্ট জিনিস জেনে নেবো, যেটা ছোট্ট হলো যে লাইনটার মধ্যে লুকিয়ে রয়েছে গোটা নাটকটার থিম। এই যে আনআর্থলি ক্রিয়েচাররা নাচছিল, গান করছিল। তারা কি গান করছিল? তারা যে গানটা করছিল, তোমাদের উপরে যে দুটো লাইন দেয়া রয়েছে, দেখো দেয়া আছে ফেয়ার ইজ ফাউল and foul is fair, hover through the fog and fill the air. তাহলে কি বলা হচ্ছে? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ যা কিছু ভালো তাহাই দুর্গন্ধময়, যা কিছু দুর্গন্ধময় তাহাই ভালো। তার মানে আজ যা কিছু ভালো দেখছো, একটা সময় আসবে সেটা দুর্গন্ধময় অর্থাৎ খারাপ হয়ে উঠবে। আবার একদিন সময় আসবে যখন এই দুর্গন্ধময়তা বা খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে। এটাই কিন্তু এক্স্যাক্টলি গোটা ম্যাকবেথ নাটকের থিম।
ওটা ম্যাকবেথ নাটক আমাদের দেখাবে কিভাবে একটা ভালো জিনিস খারাপ হতে পারে, আবার সেই খারাপের পতনের দ্বারা ভালোর প্রতিষ্ঠা হতে পারে। শুরুতেই বলেছিলাম যে ম্যাকবেথ is the hero of the story Macbeth or the drama Macbeth, but surprisingly এই ম্যাকবেথই এই নাটকের বা এই গল্পের ভিলেন। সো এই নাটক বা এই গল্পের যিনি হিরো তিনি ভিলেন। এটাই হলো শেক্সপিয়ারের লেখনীর কৌশল। কিভাবে একটা হিরো চারিত্রিক দোষাবলীর কারণে ভিলেন হয়ে উঠতে পারে সেটাই কিন্তু আমাদের দেখাবে নাটক ম্যাকবেথ। তাহলে আশা করছি এই গল্পের বা এই কবিতার লাইনটাতে বা এই গানটার লাইনটাতে কোন থিমটা লুকিয়ে আছে আমরা বুঝতে পারবো। যাই হোক, এরপর যেটা বলছিলাম যে এই তিনজন আনআর্থলি ক্রিয়েচারকে দেখে তোর অবাক হলি, পাশাপাশি এবার এই আনআর্থলি ক্রিয়েচাররা এমন কিছু ঘটনা ঘটাতে চলেছে যেটা কিন্তু ম্যাকবেথ এবং ব্যাংকোকে আরো অনেক বেশি অবাক করবে। দেখো, এই ম্যাকবেথ এবং ব্যাংকোকে দেখার পর আনআর্থলি ক্রিয়েচারদের মধ্যে তিনজনদের মধ্যে প্রথম জন ম্যাকবেথকে স্বাগত করছে, জানাচ্ছে ওয়েলকাম থেন অফ গ্লেমিশ, বলছে থেন অফ গ্লেমিশ বা গ্লেমিশের জমিদার মশাই বা সামন্ত প্রভু আপনাকে স্বাগতম। প্রথম জন বলল। ম্যাকবেথ প্রথমটাতে খুব বেশি পরিমাণে অবাক হলো না, কারণ সে অলরেডি থেন অফ গ্লেমিশ ছিল, এটা আমরা গল্পের শুরুতেই জেনেছি। তাই কেউ তাকে যদি থেন অফ গ্লেমিশ বলে সম্ভাষণ করে সেটা নর্মাল একটা সম্ভাষণ। কিন্তু যেটা ভেবে অবাক হলো ম্যাকবেথ যে এরা আমাকে চিনলো কি করে, কারণ এদেরকে তো আমি কোনদিন দেখিনি, না এরা আমাকে দেখেছে, তাহলে এরা আমাকে চিনলো কি করে, এইটা ভেবে অবাক হলো। দ্বিতীয় জন আবার সম্ভাষণ করছে ওয়েলকাম থেন অফ কউডর। আচ্ছা মনে করে দেখো তো, এই কউডরের জমিদারি কিন্তু বিদ্রোহ করেছিলেন ডানকানের বিরুদ্ধে এবং ইনি নরওয়েকে সহায়তা করেছিলেন। তাহলে ইনডাইরেক্টলি কিন্তু তারা ম্যাকবেথকে এই ভবিষ্যৎবাণী করে দিল যে তুমি এরপর কউডরের থেন হবে। এই ঘটনাটা বা এই কথাটা কিন্তু ম্যাকবেথকে আরো বেশি করে অবাক করে দিল। একটু আগে যে ভাবনাটা ছিল তার মনে, সেই ভাবনাটা আরো বেড়ে গেল। এরা আমাকে হয়তো কোনো কারণে চিনে যেতে পারে, বাট এই ভবিষ্যৎবাণীটা কি করছে, এটা কি করে পসিবল, এইটা ভেবে তারা কিন্তু খুবই অবাক হয়ে গেল। কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয়টা ঘটলো এইবার থার্ড উইচের কথা। থার্ড উইচ বলে বসলো, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, তুমি এরপর স্কটল্যান্ডের রাজা হবে। হোয়াট আ প্রফেসি, কি সাংঘাতিক ভবিষ্যৎবাণী না। ম্যাকবেথকে বলে বসলো তুমি রাজা হবে স্কটল্যান্ডে। ম্যাকবেথ শোনা মাত্রই যেন আকাশ থেকে পড়লো। এবার সামাও ম্যাকবেথের মনে কোথাও যেন একটু রাজা হওয়ার শখ বা ইচ্ছা লুকিয়েছিল, বা উচ্চাকাঙ্ক্ষা কোথাও যেন বা অ্যাম্বিশন যেন কোথাও লুকিয়েছিল ম্যাকবেথের মনে। ম্যাকবেথ মনে মনে একটু খুশি হলো, আবার সঙ্গে সঙ্গে এটা হয়ে অবাক হলো। এটা কি করে পসিবল, এটা কি করে পসিবল? কারণ রাজা ডানকান নিজে বেঁচে আছেন, তিনি সশরীরে রয়েছেন। আবার শুধু ডানকান নেই, ডানকান না হয় মানলাম বয়স হয়েছে, কিছুদিন পর মারা যেতে পারেন, কিন্তু ডানকানের পর যিনি রাজা হবেন অর্থাৎ তার পুত্র, তারাও তো আছে, একজন নয় আবার দুজন পুত্র আছে, ম্যালকম, ডোনাল্ড বেইন। তাহলে তার পক্ষে তো রাজা হওয়া ইম্পসিবল একটা ব্যাপার। তার সত্ত্বেও এরা এমন কথা কেন বলছে? তখনই কিন্তু ম্যাকবেথের মাথায় স্ট্রাইক করলো, রাজা হওয়ার একটাই পথ, বর্তমান রাজাকে আগে সরাতে, তারপর বাকি। তার মানে ম্যাকবেথের মনে কিন্তু সামহাও একটু হলো কুচিন্তা উকি মারতে শুরু করেছে। ম্যাকবেথ যতই পরাক্রমী যোদ্ধা, বীর যোদ্ধা হন না কেন, সামহাও তার মনে কিন্তু একটু একটু করে লোভ বাসা বাঁধছে। এরপর ব্যাংকো তখন পাশেই দাঁড়িয়ে ছিল। ব্যাংকো তখন বলছে, আচ্ছা বন্ধু ম্যাকবেথকে তো তুমি এত কিছু বললে, মানে পেদনিদের উদ্দেশ্যে বা ওই আনআর্থলি ক্রিয়েচারদের উদ্দেশ্যে বলছে, আমার বন্ধু ম্যাকবেথকে তোমরা এত কিছু বললে, আমার সম্বন্ধে কিছু কথা বলো তো। এইবার ওই যে আনআর্থলি ক্রিয়েচাররা ছিল, ব্যাংকো সম্বন্ধে কিন্তু অদ্ভুত কিছু ভবিষ্যৎবাণী করছে এবং কিছুটা রিডল ধাঁধার মতন করে। কি বলছে? তারা বলছে, টু বি লেসার দেন ম্যাকবেথ এন্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার। অর্থাৎ কি বললো তারা? তুমি ম্যাকবেথের সমান মহান হবে না, বাট ম্যাকবেথের থেকেও অধিক মহান হবে।
আবার বললো ম্যাকবেথের সমান সুখী হবে না, আবার ম্যাকবেথের থেকেও বেশি সুখী হবে। কিরকম কথা? একবার বলছে মহান হবে না, আবার বলছে মহান হবে, একবার বলছে সুখী হবে না, আবার বলছে সুখী হবে। ব্যাপারটা বড় অদ্ভুত লাগছে ব্যাংকোর কাছে। যদি একটু ভালো করে ভেবে দেখি আমরা ব্যাপারটা বুঝতে পারবো। মহান হওয়ার কথা বলতে কি বলা হয়েছে? ম্যাকবেথ রাজা হবে। তাহলে পদমর্যাদার দিক থেকে কিন্তু ম্যাকবেথ ব্যাংকোর থেকে বড় পর্যায়ে যাবে, আর পদমর্যাদার দিক থেকে ম্যাকবেথ ব্যাংকোর থেকে মহান হবে। কিন্তু কিন্তু মানুষ হিসাবে ব্যাংকো ম্যাকবেথের থেকে মহান হবে, সেটা আমরা গল্প অনুসারে পড়তে পারবো। আবার দ্বিতীয়বার বলা হলো তুমি ম্যাকবেথের মতো সুখী হবে না, বাট ম্যাকবেথের থেকেও বেশি সুখী হবে। কিরকম ম্যাকবেথ সুখী হবে বলতে? দেখো, কেউ যদি রাজা হয় তার অর্থ, ধনসম্পদ, ক্ষমতা কোনোটার অভাব থাকবে না, এই সমস্ত দিক থেকে কিন্তু সে সুখী হবে। কিন্তু আসল সুখ কোথায়? আসল সুখ তো মানুষের মনে। ম্যাকবেথ তো মনে সুখী হতে পারবে না, রাজা হবে বটে কিন্তু মনে সুখী হবে না। সেদিক থেকে ব্যাংকও কিন্তু অনেক বেশি সুখী হবে মনের দিক থেকে। তার মানে সামহাউ যেন উইচেসরা ইন্ডিকেট করে গেল ম্যাকবেথ রাজা তো হবে, বাট সৎ পথে নয়। সৎ পথে যদি কোনো কাজ না হয় বা অসৎ পথে যদি কোনো কাজ হয় তবেই কিন্তু মনে শান্তি থাকে না, ম্যাকবেথের মনে শান্তি থাকবে না কেউ। তাহলে এই যে রিডলটা ছিল, আশা করছি সেই রিডলটার যে ধাঁধাটা অ্যাকচুয়ালি ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর কি বলা হচ্ছে দেখো, সঙ্গে ব্যাংককে তারা আরো একটা ভবিষ্যৎবাণী করছে। ভবিষ্যৎবাণীতে কি বলা হচ্ছে? Banquo would never reign as the king of Scotland, yet his successor would be the kings, and then they turned into thin air and vanished. কি বলা হচ্ছে? ব্যাংকো কোনোদিন স্কটল্যান্ডের রাজা হবে না, কিন্তু ব্যাংকোর উত্তরসূরিরা স্কটল্যান্ডের রাজা হবে। এইবার একটা মারাত্মক ভবিষ্যৎবাণী আবার হয়ে গেল। ম্যাকবেথ রাজা হবে বললো, ম্যাকবেথের পর রাজা হবে কে? ব্যাংকোর উত্তরসূরি। তাহলে ভেবে দেখো তো, তাহলে ম্যাকবেথের বংশধররা তো রাজা হতে পারবে না। কি অসাধারণ ধাঁধাময় ভবিষ্যৎবাণী না? তাহলে ব্যাংকোকে বলো, ব্যাংকো তুমি কোনোদিন স্কটল্যান্ডের রাজা হবে না, কিন্তু তোমার উত্তরসূরিরা রাজা হবে স্কটল্যান্ডের। এই কথাটা মাথায় রাখো। ভারী অদ্ভুত কথা কিন্তু বলে গেল এই তিন উইয়ার্ড সিস্টার। এই কথা বলার পর এই তিন উইয়ার্ড সিস্টার হাওয়াতে মিলিয়ে যাচ্ছে, এবং তাদের এই হাওয়ায় মিলিয়ে যাওয়া দেখে ব্যাংকো এবং ম্যাকবেথ বুঝতে পারছে এরা উইচেস। এরপর থেকে আমরা এদেরকে থ্রি উইচেস বলেছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু থ্রি সিস্টার বা আনআর্থলি ক্রিয়েচার বলে চিনছিলাম এদেরকে, ঠিক আছে? এরপর আমরা এদেরকে থ্রি উইচেস বলেছি। তো যথারীতি উইচেসরা যা ভবিষ্যৎবাণী করার করে দিয়ে চলে গেল। ম্যাকবেথের মনে যা কিছু বিষ ঢালার ছিল বিষ তারা ইতিমধ্যে পোষণ করে দিয়ে চলে গেছে। এইবার তো ম্যাকবেথের মন আস্তে 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 করে বেশি উঠছে। ম্যাকবেথ মনে মনে ভাবছে, না কি করে রাজা হওয়া যায়, রাজাকে তাহলে তো খুন করতে হবে। এবার ম্যাকবেথ একটু ব্যাংকোকে ক্রস চেক করতে চাইছে। দেখছে ব্যাংকোর মনে এমন আশা জাগছে কি তাহলে ব্যাংকোর সাথে হাত মেলালে কাজটা আরো সহজ হবে। তখন ব্যাংকোকে বলছে, ব্যাংকো আচ্ছা তোমার কি মনে হয় এরা কি ঠিকঠাক বললো? এইসব কথাবার্তা যখন হচ্ছে এই সময় কি হচ্ছে না, রস, ওই যে ব্যক্তির নামটা বলেছিলাম রস বলে একজন ব্যক্তি দেখা যাচ্ছে দূর থেকে আসছে, এবং সে এসে খবর দিচ্ছে যে মহারাজা ম্যাকবেথের এই বীরত্বে খুব খুশি হয়েছেন, এবং তিনি কউডারের যিনি থেন ছিলেন তাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন, এবং বর্তমান কউডারের জমিদার হিসাবে ম্যাকবেথের নাম ঘোষণা করেছেন। ব্যাংকো এটা শুনে অবাক হলো, কি ব্যাপার, ভবিষ্যৎবাণী এত দ্রুত ভুলে গেল? ম্যাকবেথও মনে মনে ঠিক এই কথাই ভাবলো, এই তো একটু আগে উইচেসরা ভবিষ্যৎবাণী করে গেল থেন অফ কউডার বলে, তাহলে আমি সেটা ভুলেও গেল। এইবার কিন্তু ম্যাকবেথের মনের লোভ আরো বেশি করে দানা বাঁধতে লাগলো। ম্যাকবেথের মনে আরো দানা বাঁধতে লাগলো, যদি দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা সফল হতে পারে, হোয়াই নট দ্য থার্ড? তৃতীয় ভবিষ্যৎবাণীটা কেন নয়? অর্থাৎ কউডারের জমিদার হওয়ার ভবিষ্যৎবাণী যদি ফলে যেতে পারে, তাহলে স্কটল্যান্ডের রাজা হওয়ার ভবিষ্যৎবাণীটাও ফলবে। এই যে দেখো মনে মনে লোভ, এই লোভ কিন্তু মানুষকে একটা বিপথের দিকে বা অসৎ পথের দিকে এগিয়ে নিয়ে যায়। এই যে লোভটা এখন ম্যাকবেথের মনে জেগে গেল, এই লোভটাই কিন্তু থার্ড যে প্রফেসি বা ভবিষ্যৎবাণী সেইটাকে সফল জোর করে হলেও করবে। তৃতীয় ভবিষ্যৎবাণী সফল হলো অন্যভাবেও হয়তো হতে পারতো, বাট ম্যাকবেথ কিন্তু এখন তৃতীয়টা পাওয়ার জন্য দ্রুততার সঙ্গে ঝাঁপিয়ে পড়বে, কারণ দ্বিতীয়টা সে অতি দ্রুত পেয়েছে। তাহলে ম্যাকবেথের লোভ মনে বাড়তে লাগলো। আবার একবার সে ব্যাংকোকে সিওরিটি হওয়ার জন্য ব্যাংকোকে বললো, আচ্ছা ব্যাংকো তোমার কি মনে হয়, এই দেখো এই দ্বিতীয় ভবিষ্যৎবাণী ফলে গেল, তাহলে তোমার কি মনে হয় যে
তোমার উত্তরসূরিরাও রাজা হবে? তুমি কি চাও মনে মনে এটা? দেখো, ব্যাংকো ওয়াজ আ সেন্সিবল পারসন। ব্যাংকো কিন্তু খুব সেন্সিবল ব্যক্তি। উনি তখন বলছে যে ম্যাকবেথ আমার বন্ধু, একটা কথা তোমাকে বলি, দেখো এই যে অন্ধকারের দূত, এই যে অন্ধকারের পেদনি যারা এসেছিল, আমাদেরকে ভবিষ্যৎবাণী যারা করলো, এরা কি করে জানো তো? এরা অধিকাংশ সময় তোমাকে সামনে খুব সামান্য ছোট একটা লক্ষ্য পাইয়ে দেয়, এরপর তোমাকে অন্ধকারের পথে ঠেলে নিয়ে যায়। এক্স্যাক্টলি, ব্যাংকো ওয়াজ রাইট। দেখো, সামান্য কর্ডরের জমিদার করে দিয়ে ম্যাকবেথের মনে একটা বড় আশা জাগিয়ে দিল। কিসের আশা? স্কটল্যান্ডের রাজা হওয়া। এবং তাদের উদ্দেশ্যই ছিল ম্যাকবেথকে বিপথে নিয়ে যাওয়া বা অসৎ পথে নিয়ে যাওয়া। আর সেই উদ্দেশ্যে কিন্তু তারা সফল হতে চলেছে। ম্যাকবেথ সামান্য একটা জিনিস সফল হয়েছে বলে বড় একটা ভুল ভাবনা ভাবতে চলেছে। যাই হোক, এসব কথা যখন চলছিল, এইসব কথা করতে করতে তারা ঘোড়া নিয়ে প্রবেশ করে গেল সেনা শিবিরে। এই সেনা শিবিরে প্রবেশ করে যাওয়ার পর মাঝে একটা দিন কেটে যাচ্ছে। এরই মাঝে কিন্তু ম্যাকবেথ চিঠিতে লেডি ম্যাকবেথকে যে সমস্ত ঘটনাগুলো তার সঙ্গে ঘটে গেছে এবং ভবিষ্যৎবাণী কিভাবে সফল হয়ে গেছে, সব কথা কিন্তু লেডি ম্যাকবেথকে লিখে চান। লেডি ম্যাকবেথ এই চিঠিটা পেয়ে কিন্তু খুব খুশি হলো। প্রত্যুত্তরে সে জানালো, না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই লেডি ম্যাকবেথ যতটা না অ্যাম্বিশাস বা যতটা না উচ্চাকাঙ্ক্ষী বা যতটা না লোভী, লেডি ম্যাকবেথ কিন্তু তার থেকেও শতগুণে লোভী। এই লেডি ম্যাকবেথের কারণেই কিন্তু ম্যাকবেথের পতন আরো দ্রুত হয়ে গেছিল। ম্যাকবেথের পতনের যদি কেউ উৎসেচকের ভূমিকা পালন করে বা রিঅ্যাক্টরের ভূমিকা পালন করে, দ্যাট ওয়াজ লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ যতটা লোভী, তার থেকেও বেশি লোভী কিন্তু লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ চিঠি পেয়েই বললো, আমার সব প্ল্যান করা হয়ে গেছে, আমার সব প্ল্যান করা হয়ে গেছে। লেডি ম্যাকবেথকে কিন্তু চিঠিতে জানিয়েছিল ম্যাকবেথ যে রাজা আমাদের দুর্গে যাবেন, আমার আতিথেয়তা গ্রহণ করবেন, কারণ এই পরাক্রমী যুদ্ধে আমি জয়লাভ করেছি। এই খবরটা পাওয়ার পর লেডি ম্যাকবেথ বলল, রাজাকে একবার আসতে দাও, সমস্ত প্ল্যান আমার রেডি। এবার কি প্ল্যান হবে না হবে সেটা আমরা পরে দেখতে পাচ্ছি। রাজা কিন্তু দেখতে পেলাম সিচুয়েশন ক্রিয়েট হলো, ম্যাকবেথকে বিশ্বাস করলেন, ম্যাকবেথকে বিশ্বাস করে থ্রেন অফ কর্ডর করে দিলেন। পাশাপাশি ম্যাকবেথের বিরুদ্ধে তিনি খুশি হয়ে তার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন বলে স্থির করলেন। এই সময় ম্যাকবেথের উদ্দেশ্য নয়, মানে ডানকান একটা কথা বলছেন, যে কথাটা খুব আইরনিক। কি কথা বলছেন? বলছেন মানুষের মুখ দেখে যদি তার মনে কি চলছে সবকিছু জানা যেত, এই দুনিয়ার কত সমস্যার সমাধান হয়ে যেত, এই দুনিয়ায় কত ফেক ব্যক্তিদের চেনা যেত। এই কথাটা কিন্তু ডানকান বলছেন কৌডরের জমিদারকে উদ্দেশ্য করে, কারণ কৌডরের জমিদার তার সাথে গদ্দারি করেছে, তাকে বলা যেতে পারে বিশ্বাসঘাতকতা করেছে। এবং দেখো, অদ্ভুতভাবে তিনি কাকে বিশ্বাস করছেন? কৌডরের জমিদার যে বিশ্বাসঘাতকতা করেছে তার প্রতি এই কথা বলে ডানকান বিশ্বাস করছেন ম্যাকবেথকে এবং দায়িত্ব দিয়ে দিচ্ছেন কৌডরের ম্যাকবেথকে। ম্যাকবেথকে কিন্তু ডানকান সব থেকে বেশি বিশ্বাস করেন। তাহলে আবারও কিন্তু ডানকান ঠকতে চলেছেন। দেখো, ম্যাকবেথের মনে মনে ডানকানকে সরানোর একটা সুপ্ত বাসনা এসে যাচ্ছে না? তার মানে তো ম্যাকবেথের মুখ দেখে তার মনের কথা বোঝা যাচ্ছে না, ডানকান আবারও কিন্তু তার জীবনে ব্যর্থ হচ্ছে। এটাই হলো আইরনি। যথারীতি যাই হোক, এরপর রাজার ঘোষণা। পরের দিন রাজা তার দল বল নিয়ে, দুই পুত্রকে নিয়ে, আরো কিছু সৈন্য সামন্তদের নিয়ে রওনা দিলেন ম্যাকবেথের দুর্গের উদ্দেশ্যে। ম্যাকবেথের দুর্গটার নাম ছিল ইনভারনেস। ম্যাকবেথের দুর্গের নাম ছিল ইনভারনেস, যেটা একটা পাহাড়ের উপরে অবস্থিত ছিল। এবং এই ইনভারনেস এর খুব সুন্দর প্রাকৃতিক বর্ণনা দেওয়া হয়েছে। ইনভারনেসের চারপাশে পাখির কলতান, সবুজ গাছে ভর্তি, চারপাশে পরিবেশটা যেন প্রকৃতি একবারে নিজে তার মোহময়ী রূপ নিয়ে হাজির হয়েছে। ইট ওয়াজ লাইক আ হেভেন, স্বর্গের মতো ছিল, এটা আমরা বলতে পারি। শেক্সপিয়ার শুরুতে ম্যাকবেথের ক্যাসেলের বর্ণনা দিচ্ছেন এইভাবে এবং তাকে তুলনা করছেন একটা স্বর্গের সঙ্গে। তো রাজা আমাদের ম্যাকবেথের এই দুর্গের অ্যাটমসফিয়ার থেকে খুব মুগ্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি রাজা যখন আসছেন, লেডি ম্যাকবেথ খবর পেয়েছেন রাজা আসছেন, তিনি কিন্তু হাসি মুখে আসুন আসুন রাজা মশাই বসুন ইত্যাদি ইত্যাদি বলে একটু পা টিপে দেওয়া, হাত টিপে দেওয়া, ভালো মন্দ খেতে করতে দেওয়া, একবারে সেই তুলোয় মুড়ে রাখার মতন করে রাজার যত্ন চলছে। রাজা তো এই আতিথেয়তা দেখে খুব খুশি। লেডি ম্যাকবেথের এমন আতিথেয়তা দেখে খুব খুশি, কিন্তু রাজা তো জানতেন না লেডি ম্যাকবেথ মুখে হাসি পিছনে ছুরি, অর্থাৎ মুখে তার মধু ঝরে কিন্তু পিছন থেকে তিনি ছুরি মারার জন্য প্রস্তুত। কারণ
রাজাকে কিভাবে খুন করব বা রাজাকে কিভাবে সরানো যায় তার প্ল্যানটা কিন্তু মেইনলি তৈরি করেছে লেডি ম্যাকবেথই। তাহলে লেডি ম্যাকবেথ ইজ দ্য মেইন কালপ্রিট। কিন্তু দেখো কি অদ্ভুত মুখে হাসি, কি আতিথেয়তা, যেন রাজাকে তিনি কত ভালোবাসেন। এরকম আতিথেয়তা দেখিয়ে রাজাকে অ্যাকসেপ্ট করছেন। যথারীতি পার্টি হলো, পার্টিতে সবাই খুব এনজয় করলো। এইবার আমরা বলেছি লেডি ম্যাকবেথের প্ল্যান ছিল। প্ল্যানটা কি ছিল এই সময় আমি তোমাদের বলবো। লেডি ম্যাকবেথের প্ল্যান ছিল যে আজকের যে পার্টি হবে এই পার্টিতে লেডি ম্যাকবেথ প্রথমে মনস্থির করলো যে রাজার ওই সুরার মধ্যে বা পানীয়র মধ্যে একটু ঘুমের ওষুধ মিলিয়ে দেবো, রাজা ঘুমিয়ে যাবে, তো সেই সময় রাজাকে খুন করে দেওয়া। বাট পরে তাদের মনে হলো যে না, রাজাকে ঘুমের ওষুধ মিশিয়ে লাভ নেই, রাজা ঘুমিয়ে গেলে তাকে খুন করা যাবে, কিন্তু ঘুমের ওষুধ মেশাতে হবে তাহলে প্রহরীতে। লেডি ম্যাকবেথ কি করলো, এই প্রহরীদের অধিক পরিমাণে মদ্যপান করালো। খাও খাও, আজকেই তো খাওয়ার দিন, এমন দিনে তোমরা মজা করবে না তো কি করবে, এতদিন পরিশ্রম করেছো, যুদ্ধ করেছো, আজকেই তো তোমাদের দিন, সুরাপান করো, এসব বলে বলে তাদেরকে অধিক পরিমাণে মদ্যপান করালো এবং তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে, যার ফলস্বরূপ সমস্ত প্রহরী ঘুমিয়ে পড়লো। ইভেন রাজার কেবিনে যারা রাজার বিশেষ প্রহরী ছিলেন তাদেরকে এইভাবে ভুলিয়ে ভুলিয়ে পান করিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া। এবং প্ল্যানটা কি ছিল, প্ল্যানটা ছিল এরা সকলে ঘুমিয়ে যাবার পর ম্যাকবেথ যাবে একটা ড্যাগার অর্থাৎ বড় ছুরি নিয়ে আমাদের ডানকানকে হত্যা করতে তার কেবিনে। যথারীতি প্ল্যান রেডি, ঘুমিয়ে গেলে এমন কাজ ঘটবে। সকলে তখন রেডি হচ্ছে। ম্যাকবেথ, এইবার ম্যাকবেথের মনে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব আসছে। ম্যাকবেথ তখন ভাবছে যে রাজাকে খুন করা কি উচিত হবে। ম্যাকবেথের মনে কিন্তু দ্বন্দ্ব আসছে। দেখো, ম্যাকবেথ পরাক্রমী যোদ্ধা, তার মনে লোভ আছে, আমরা অস্বীকার করতে পারছি না, তার মনে লোভ আছে রাজা হওয়ার, বাট কিছু দ্বন্দ্বও আছে তার মনে। পরাক্রমী যোদ্ধা, যুদ্ধক্ষেত্রে সৈন্যদেরকে অনায়াসে তিনি একবারে গলা কেটে হত্যা করে দিতে পারেন, অনায়াসে তাদের দেহ কুচি কুচি করে দিতে পারেন, তাতে কিন্তু ম্যাকবেথের হাত এতটুকু কাঁপে না। কেন কাঁপে না? কারণ ম্যাকবেথ সেখানে যেটা করছে সেটা দেশের জন্য করছে, দেশের স্বার্থে করছে, কারো ভালোর স্বার্থে করছে। কিন্তু ম্যাকবেথ যখন ডানকানকে খুন করতে যাবে তখন সেটা দেশদ্রোহিতা, একজন ভালো নিরীহ মানুষকে হত্যা করা হলো। তাই ম্যাকবেথের মনে মনে কিন্তু তখন দ্বিধাদ্বন্দ্ব চালু হয়ে গেছে। লেডি ম্যাকবেথ বলছে, এখন তো পিছিয়ে এলে হবে না, এখন তুমি দোমনামনি করবে, লাফালাফি করলে, এত হম্বিতম্বি করলে, তখন এখন পিছিয়ে আসছো। এই প্ল্যান প্রথম কার মনে এসেছিল? আমার থেকে তোমার মনে এসেছিল, তুমিই তো চেয়েছিলে রাজাকে আগে হত্যা করতে, এটা দিয়ে তুমি চিঠিতে বলেছিলে। এখন বেলা পিছিয়ে আসছো, তবে এত কিছু হম্বিতম্বি, এই তুমি পুরুষ মানুষ? এই সমস্ত কথা বললো। তখন ম্যাকবেথ বলছে, না, আমি রাজাকে হত্যা করতে পারবো না, তার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। দেখো, প্রথম কারণ হিসেবে ম্যাকবেথ বলছে, রাজা আজ আমাদের অতিথি, আর আমাদের ধর্ম অতিথি সেবা করা। আমরা জানি না অতিথি নারায়ণ হয়, তাহলে অতিথিকে তিনি আজকে আমার বাড়িতে এসেছেন, আজকে আমার দায়িত্ব তার সেবা করা, আজকে আমার দায়িত্ব তাকে রক্ষা করা, তা না করে আমি তাকে হত্যা করবো? এটা তো ক্ষত্রিয়ের ধর্ম বিরোধী বা যোদ্ধার ধর্ম বিরোধী। দ্বিতীয়ত বলছেন, দেখো, ম্যাকবেথের সঙ্গে ডানকানের একটা আলাদা রিলেশন ছিল, একটা দূর আত্মীয় সম্পর্ক ছিল ম্যাকবেথের সঙ্গে ডানকান। তো ম্যাকবেথ বলছেন, যেহেতু তুমি আমার আত্মীয় হন, আমি ওকে হত্যা করতে পারবো। তৃতীয়ত বলছেন, ম্যাকবেথ বলছেন ডানকানের মতো এত ভালো রাজা হন না। হ্যাঁ, ম্যাকবেথই কিন্তু ডানকানের প্রশংসা করছেন, বলছেন ডানকান অত্যন্ত পূজা বৎসল একজন রাজা, পূজারা সবাই ডানকানকে চান, ইভেন আমিও চাই ডানকান রাজা থাকুক, কারণ এই ডানকানই সব থেকে বেশি মর্যাদা এবং শ্রদ্ধা করেন আমাকে। রাজসভায় যদি সকলের মতামত নেওয়া হয়, সেখানে সবার মতামত সব থেকে বেশি গুরুত্ব পায় যার, সেটা হলো আমার, এবং সেটা পায় কার জন্য? ডানকানের জন্য। এত ভালো প্রজাবৎসল রাজাকে তো আমি এভাবে হত্যা করতে পারবো না। ম্যাকবেথ পিছিয়ে আসছে। এইবার লেডি ম্যাকবেথ বলছে, বেশ ঠিক আছে, তাহলে আমি খুন করব। লেডি ম্যাকবেথ ড্যাগার নিয়ে চলে যাচ্ছে ডানকানের ঘরে। বাট লেডি ম্যাকবেথ যাওয়ার সময় একটা খুব ভয়ঙ্কর জিনিস করছে। কি করছেন? অন্ধকারের দেবীর উপাসনা করে বলছেন, হে অন্ধকারের দেবী, আমার মধ্যে আজ যা নারীত্বের যা কিছু দুর্বলতা আছে সব তুমি গ্রহণ করো, আজ আমাকে এতটাই নৃশংস করে দাও যেন আমি সব কিছুকে সামনে থেকে ভেদ করে চলে আসতে পারি। ভেবে দেখো কত ভয়ঙ্কর প্রার্থনা। একজন নারী যে মননে অনেক বেশি স্নিগ্ধ কোমল, যার চরিত্র, নারীর চরিত্র স্নিগ্ধতা এবং কোমলতা, সেই জায়গায় সেই নারী চাইছেন নৃশংস হয়ে উঠতে। তাহলে এইখান থেকে কিন্তু লেডি ম্যাকবেথের নৃশংসতা বা কতটা অ্যাম্বিশাস তিনি, এটার একটা কনসেপ্ট কিন্তু আমরা পেতে পারি।
একজন মানুষ কত বেশি অ্যাম্বিশাস এবং কতটা বেশি নৃশংস হলে এই কাজগুলো বলতে পারেন বা করতে পারেন তা আমরা আইডিয়া করতে পারি। তো যথারীতি লেডি ম্যাকবেথ ড্যাগার নিয়ে ঢুকে যাচ্ছেন ডানকানের ঘরে, গিয়ে দেখছেন ডানকান ঘুমিয়ে গেছেন। লেডি ম্যাকবেথ ড্যাগারটা ধরে যেই না আমাদের ডানকানকে মারতে যাচ্ছেন, তখনই হাতটা তার থেমে যাচ্ছে। সামহাও ডানকানের মুখ দেখে তার মৃত বাবার মুখটা তার সামনে ভেসে উঠছে। যতই হয়ে যাক, সে নারী, তো নারীর মনে কিছু স্নেহ, কোমলতা, দয়া মায়া থাকবে। লেডি ম্যাকবেথ বললেন, না আমি পারবো না। তিনি চলে এলেন ঘর থেকে, এসে ম্যাকবেথকে বললেন, না আমি পারবো না, ডানকানের মুখ দেখলে আমার মৃত বাবার মুখের কথা মনে পড়ে যাচ্ছে, তুমিই চাও। তখন ম্যাকবেথ অস্বীকার করে, না আমি হত্যা করবো না। এরপর শুরু হয় আসল কাণ্ড। এরপর লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথকে নানান কথায় তার কান ভাঙাতে থাকে, বলতে থাকে, তুমি একজন কাপুরুষ, এই তুমি বীর যোদ্ধা, এই তুমি যুদ্ধে সবাই বলে একের পর এক সৈন্যকে কেটে খন্ড খন্ড করে ফেলে দিয়েছো, এই তোমার পরাক্রমতা, সামান্য রক্ত দেখতে তুমি এত ভয় পাচ্ছ, একজন সামান্য ঘুমন্ত মানুষকে হত্যা করতে পারছো না, জীবিত মানুষকে তুমি হত্যা করছো, আমি বিশ্বাস করি না তুমি বীর, তুমি একটা কাপুরুষ। তুমি যদি মাতৃদুগ্ধ পান করে থাকো তাহলে তুমি যাবে রাজাকে হত্যা করতে, কারণ তোমার এই একটা রাতের কাজই আমাদের বাকি রাতগুলোর পাল্টে দিতে পারে। তোমার এই একটা রাতের সামান্য একটুখানি রক্তের দাগ কিন্তু আমাদের সারা জীবনের দাগকে মিটিয়ে দিতে পারে। এইভাবে কিন্তু ম্যাকবেথকে প্ররোচনা দিতে থাকলো লেডি ম্যাকবেথ। অবশেষে ম্যাকবেথ ফুঁসে রাগে অপমানে বাধ্য হলো ডানকানে প্রেক্ষাগৃহে যেতে বা ডানকানে শোবার ঘরে যেতে। ডানকানের শোবার ঘরে যাওয়ার সময় হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটলো ম্যাকবেথের সঙ্গে। শোবার ঘরে যাওয়ার সময় ম্যাকবেথের সামনে হঠাৎ করে একটা ভিজুয়ালাইজেশন বা দৃশ্য ভেসে উঠলো। দেখা গেল একটা ড্যাগার হাওয়ায় ভাসছে। ম্যাকবেথ ভয় পেয়ে গেল। ম্যাকবেথ বলছে, কে তুমি, কি চাও, কি চাও তুমি? তখন ম্যাকবেথ দেখছে ওই ড্যাগারটার হাতল তার দিকে এগিয়ে আসছে। ম্যাকবেথ ড্যাগারটা হাতের দিকে এগিয়ে আসতে দেখছে এবং দেখছে তার ওই ড্যাগারের একেবারে অগ্রভাগে রক্ত টপ টপ করে পড়ছে। ম্যাকবেথ হাওয়ার মধ্যে সেই ড্যাগারটাকে একবার ধরার চেষ্টা করলো, পারল, হাওয়ায় ড্যাগারটা মিলিয়ে গেল। ম্যাকবেথ বুঝতে পারলো এটা তার ভ্রম ছিল বা হ্যালুসিনেশন ছিল। যাই হোক, হ্যালুসিনেশনের ভ্রম কাটিয়ে ম্যাকবেথ এগিয়ে গেল রাজার কেবিনের দিকে এবং এগিয়ে গিয়ে রাজাকে ম্যাকবেথ আর পারল না সামলাতে। অবশেষে হত্যা হলো ডানকান। তাহলে ডানকানের অধ্যায় শেষ করলো ম্যাকবেথ। ডানকানকে হত্যা করার পর ম্যাকবেথ থরথর করে ভয়ে কাঁপছে। দেখা একজন বীর যোদ্ধা যে এত সৈনিককে শুয়ে খুন করে দিচ্ছে, একজন সামান্য মানুষকে, ঘুমন্ত মানুষকে খুন করে তার হাত পা থরথর থরথর করে কাঁপছে। কারণ ম্যাকবেথ জানে জীবনের সব থেকে বড় পাপটা সে করে ফেলেছে। এবার ম্যাকবেথ যখন খুন করার পর ঘুরছে, তখন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে দুজন প্রহরী ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে একজন বলছে আমিন, আর একজন বলছে গড ব্লেস আস, ঈশ্বর আমাদের মঙ্গল করুক। ম্যাকবেথ চেষ্টা করলো আমিন বলা। আমিন শব্দ খ্রিস্টানদের পবিত্র একটা শব্দ। মৃত্যুর পর ওই যে আমরা যেমন বলি না, রেস্ট ইন পিস, আত্মার শান্তি কামনা করা, তার উদ্দেশ্যে আমিন বলা হয়। ম্যাকবেথ চেষ্টা করলো একবার রাজার উদ্দেশ্যে আমিন বলতে, কিন্তু ম্যাকবেথের গলা দিয়ে আমিন শব্দটা বের। ম্যাকবেথ পাপ করে ফেলেছে। আমিন পবিত্র শব্দ, পাপে পরিপূর্ণ হয়েছে ম্যাকবেথ, তাই ম্যাকবেথের কণ্ঠস্বর দিয়ে আমিন আর সেদিন বের হলো না। ম্যাকবেথ বুঝতে পারলো তার পাপ পরিপূর্ণ, তার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তাই তার গলা আটকে যাচ্ছে। কেউ যেন তার কণ্ঠস্বরটা আটকে রেখেছে, পবিত্র শব্দ তার গলা দিয়ে বেরিয়ে আসছে না। যাই হোক, যে দুজন প্রহরী উঠে পড়েছিল, ম্যাকবেথ দেখলো তারা আবার বসে পড়েছে। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ আ হ্যালুসিনেশন। ওই যেমন ড্যাগারের স্বপ্নটা দেখেছিল, ভিজুয়ালাইজেশনটা হয়েছিল, এটাও ঠিক একই রকম হ্যালুসিনেশন ছিল। এরপর ম্যাকবেথ বেরিয়ে আসতে উদ্যত হচ্ছে। ঠিক সেই সময় একটা দৈব বাণী হচ্ছে, আকাশ বাণী হচ্ছে। আকাশ বাণী থেকে কেউ যেন বলে উঠছে, ম্যাকবেথ হ্যাজ মার্ডার স্লেভ। ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। ম্যাকবেথ নিরীহ রাজার ঘুমকে হত্যা করেছে, নিরীহ রাজাকে হত্যা করেছে। ম্যাকবেথ এরপর থেকে আর কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না। এই যে বাণী, এটাই হয়ে উঠলো ম্যাকবেথের জীবনে সব থেকে দুর্বিষহ একটা ব্যাপার। ম্যাকবেথ তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসছে এবং লেডি ম্যাকবেথের কাছে এসে ভয়ে থরথর করে তার হাত দুটো দেখিয়ে কাঁপছে। তার দুই হাতে রক্তের দাগ, লাল রক্ত। ম্যাকবেথ এই রক্ত দেখছে আর ভয়ে কাঁপছে। তখন লেডি ম্যাকবেথ বলল,
তোমাকে যেটা করতে বলেছিলাম করেছিলে? কি করতে বলেছিল? লেডি ম্যাকবেথের দ্বিতীয় প্ল্যানটা কি ছিল? ওই ড্যাগার দিয়ে হত্যা করার পর ড্যাগারের যে রক্ত সেইগুলো ওই প্রহরীদের গায়ে মাখিয়ে দেবে, যাতে প্রহরীদের উপর সন্দেহটা যায় ওরা খুনটা করেছে। ম্যাকবেথ বলল না, আমি কিচ্ছু করতে পারিনি। ম্যাকবেথ তখন এক জায়গায় স্থিতভাবে দাঁড়িয়ে থরথর করে তার হাত কাঁপছে। লেডি ম্যাকবেথ সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ওই ড্যাগারটাকে নিয়ে প্রহরীদের গায়ে রক্ত লাগিয়ে দিয়ে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে আসার পর লেডি ম্যাকবেথের দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছে, এই দেখো আমার হাতেও তো রক্ত লেগে আছে, তোমার হাতেও রক্ত লেগে আছে, আমার হাতেও রক্ত লেগে আছে, খুব নর্মাল একটা ব্যাপার, এত ভয় পাওয়ার তো কিছু নেই, সামান্য জল দিয়ে হাতটা ধুয়ে নাও, সব দাগ উঠে যাবে। ম্যাকবেথ তবুও যেন মানতে পারছে না। দেখো, রক্তটা কি শুধুই হাতে ছিল? হ্যাঁ, হাতে যে রক্তটা ছিল সেটা বাইরের দাগ, কিন্তু ওই যে রক্তের ছিটেটা মনে লেগেছে, সেই দাগ কি কোনোদিন মুছবে? সামান্য জল কি সেই দাগ ধুয়ে দিতে পারবে? পারবে না। ম্যাকবেথের মনে যে পাপ বোধটা কাজ করছে সেটা কিন্তু কোনো ঘটনায় তাকে পারবে না। তাহলে ওই যে দৈববাণী হয়েছিল সত্যি করেই ম্যাকবেথের জীবনে এটাই ঘটবে। ম্যাকবেথ আর কোনোদিনও শান্তির ঘুম ঘুমোতে পারবে না। যে পাপ করে, পাপ কিন্তু তার কোনোদিন পেছন ছাড়ে না। কথাতেই আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না। ম্যাকবেথ তো কোন ছাড়ের ছাড়, ম্যাকবেথ কেউ ছাড়বে না। ওই পাপ বোধ তাকে তাড়া করে বেড়াবে, আর রাতের পর রাত তাকে পাপ বোধ জাগিয়ে রাখবে। ইয়েস, দৈববাণী বলেছিল ম্যাকবেথ নিজের ঘুমকে হত্যা করেছে। শুধু এই নিরীহ রাজার ঘুমকে হত্যা করেনি, রাজাকে হত্যার মধ্য দিয়ে ম্যাকবেথ কিন্তু ইনডাইরেক্টলি ধীরে ধীরে তিলে তিলে নিজেকে হত্যা করার ব্যবস্থা করে ফেলেছে। তাহলে এতদূর পর্যন্ত ছিল তোমাদের আজকের ভিডিওর প্রথম অংশ। পরের দিন আমরা জানবো এরপর ম্যাকবেথের কি হচ্ছে, তিনি রাজা হচ্ছেন নাকি অন্য কেউ রাজা হচ্ছে। আশা করছি গল্পটা শুনে তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।